আজ শোনাবো আপনাদেরকে শাশুড়ির পর আরেক শয়তান মহিলার গল্প, যাকে আমাদের সমাজে যা বলো। অবশ্য সব যা এক না। আমার নাম মহুয়া, আর 5টা মেয়ের মতোই আমার ছোটবেলা কাটে। এখানে বলার কিছুই নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয়, ঠিক আমিও সেভাবে বড় হয়েছি। কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত মেয়েদের জীবন সম্পর্কে অবগত। একটা নির্দিষ্ট বয়সে তাদের বিয়ের চৌখাট খণ্ড চৌকাতে হয়। আমার বেলাও ব্যতিক্রম হয়নি। কলেজ ভর্তি হওয়ার পরে বিবাহিত জীবনে পা দিই। পুরো বিস্তারিত আমার ছোটবেলা বলছি না, কারণ বাকি সবার মতোই আমার ছোটবেলায় আলাদা কিছু নেই। আমাকে যেদিন দেখতে আসে, সেদিন এসেছিল আমার যা আর ননদ। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না। বাবা মা খালি ঘর পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেন। বিয়ের আগের থেকে আমার সব ব্যাপারে আমার জায়ের তদারকি বেশিই ছিল। আমরা হয়তো মনে করছিলাম, তাছাড়া আর কে বা করবে। আমার যাই আমার জামা কাপড় বিয়ের সাজ ঠিক করে দেয়, আর ওখানে কারো সাথ দিচ্ছিল না। 80,000 টাকার দেনমোহর হয়ে আমার বিয়ে হয় 2004 সালে। আমার বরের দোকান ছিল কসমেটিকের, ব্যবসায়ী ছিল। ওরা 2 ভাই 1 বোন ছিল। আমার বরের বড় ভাই ছিল, আর ছোট বোন, সে ছিল বিবাহিত। শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বিয়ের 1 বছর আগে, শাশুড়ি আর বিয়ের 5 মাস আগে শ্বশুর। ঘর ফাঁকা তেমন ঝামেলা নেই। সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে। আমার ভাসুরও ব্যবসায়ী ছিলেন, তার মুদির দোকান ছিল। বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি, তাও পুরো না, এক পলক দেখেই চোখ সরিয়ে নিয়েছিলাম। আমার বাবা মা তাদের সাধ্যমতো আমাকে ঘর সাজিয়ে দেয়, আর আমার বরের আমাকে একটা চেন আর একজোড়া কানের দুল আর একটা আংটি দেয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিলাম। তারা আমাকে একটা বিছানায় বসালো, আর আমার ননদ আমাকে জামা কাপড় আর শ্বাস তুলতে সাহায্য করছিল। আমাদের সেদিন রাতে বাসর দেওয়া হয়, আর সেদিন থেকে আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে, ঠেস মেরে মেরে। আজব বিষয়, আমি কিছুই বুঝতেছিলাম না। বাসর রাতে যখন দেওয়া হলো, আমাদের আমার বর রুমে আসলো। আমি সালাম দিয়ে তারপর আমার পায়ে ধরে সালাম করলাম বরের। নামাজ পড়ব ঠিক ওই সময় দরজায় কড়া পড়ে। আমার বর দরজা খুলে আর দেখে যা। আমার যা আমার বরকে বলে, তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানদের জন্য। আমার দিকে তাকিয়ে কাঁথা নিয়ে যায়। এরপর আধ ঘন্টা পর আবার আমার রুমে দরজা কড়া নাড়ে। সেবারের মতো আমার বর দরজা খুলে আর দেখে আমার যা। এবারও একটা অজুহাত দিল। তখন অতটা বুঝিনি। তারপর 20 মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে। ছেলে নাকি চাচার জন্য কান্না করতেছে। সে রাতে ছেলে আমাদের সাথে ঘুমালো। আর যা একটু পর পর এসে দরজায় কড়া নাড়ছিল, বলেছিল ছেলেকে দেখতে আসছে। তারপর আর দরজা বন্ধ করিনি। রাত 1টার দিকে আমার বরকে কি কাজের জন্য ডেকে নিয়ে যায়। আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমাদের কিছুই হলো না, এমনকি ঠিকঠাক মতো কথাই হলো না। পরের দিন আমার বউভাত থেকে লোক এসেছে বউভাতে। তারপর আমার যা বলতেছে মিষ্টি কম এনেছে, সব আত্মীয়দের তো দেওয়া যাবে, অথচ 20 কেজি মিষ্টি এনেছে, সাথে ফলমূল পিঠা আর কত কি। আমার পরিবার লজ্জাবোধ করলো। আমার ননদ আমার যাকে ডাক দিল, বলল, যা এনেছে কম কিসের। সে আমার ননদকে উল্টো আরও কথা শুনিয়ে দিল। আমার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে আমার জায়ের বাপের বাড়ির লোকদের প্রায় অর্ধেক জিনিস দিয়ে দিয়েছে। আমার মাথায় তখন ঢুকছিল না সে এমন কেন। বিয়ের 3 দিন পর বাড়ি ফাঁকা হয়ে গেল, মেহমানরাও চলে গেল। আমি আমার শ্বশুরবাড়িটা দেখতে লাগলাম। 5টা রুম, বাড়ির সামনে পুকুর, একলা বাড়ি। আমার যা আমায় বলল, রান্না বান্না করো, খেয়ে দেখি তোমার রান্না কেমন। আমিও যথারীতি রান্না শুরু করে দিলাম। আমার যাকে কিছুই করলো না, উল্টে বসে বসে আমার বাপের বাড়ির খুদ ধরছে। এটা দেয়নি, ওটা দেয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়েছে। আমি চুপচাপ শুনতেছিলাম। তাছাড়া বা কী করব বলুন? আমি নতুন বউ, কী করব? আমার বয়স 18, আর তার বয়স ছিল 30-এর কাছাকাছি, দুটো বাচ্চার মা। তো সারা সকাল রান্না করলাম, দুপুর হলো, আমি গোসল করে গেলাম, নামাজ পড়লাম। আমাকে কেউ ভাত খেতেও ডাকছে না। রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে। আমিও তাকে সাহায্য করলাম। আমার বর আর আমার জায়ের ছেলে খেতে বসলো।
আমাকেও বলল তার ছেলেকে খাওয়াই দিতে। আমি তাই করলাম। এরপর আমার বর বলল, রান্না খুব মজা হয়েছে ভাবি। অমনি আমার যা বলতে শুরু করলো, এটা কম হয়েছে, তেল বেশি হয়েছে, আরও অনেক কথা বলল। এভাবে রান্না করলে দুদিনে ফকির হয়ে যেতে হবে। তারপর সে খেয়ে দিয়ে হাত ধুয়ে গেল আর আমাকে বলল ওগুলো পরিষ্কার করে ভাত খেয়ে নিতে। আমার আর গলা দিয়ে ভাত নামলো না, কান্না চলে আসলো। আমি নিজের রুমে চলে আসলাম। রুমে বর এসেছে, এসে আমাকে বলল কি হয়েছে। অমনি আমার যা এসে বসে রইল। মানে, আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু সময় কাটাবো তারও সুযোগ নেই। সে আমাকে বলতে লাগলো, এতদিন অনেক সামলিয়েছি, এবার তুমি সামলাও। আমি সামলাতে সামলাতে 2 বাচ্চার মা হয়েছি। আমি কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলছে। আমি একবারের চেয়েও 2বার গোসল করতে বলতেও সারাদিন কি জামাইয়ের সাথে এগুলা করা লাগে? আমারও বিয়ে হয়েছে, আমি তো করি নাই। তারপর সারাদিন কাজ করতাম, সে কিছুই করতো না, উল্টে বসে বসে আমার খুঁত ধরতো। আরও বলতো, আমি অনেক করেছি, এবার তুমি করো, আমাকে কয়দিন কাজ থেকে ছুটি দাও। আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার জ্বলতো। আমি একটু সাজলে বলতো, সারাদিন সাজা গোজা ছাড়া কোনো কাজ নাই। আমি জামাইয়ের সাথে একটু বসলে বলতো, কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে বসে থাকি। অনেক সময় মানুষকে বোঝাতো, আমার এগুলো খুব খারাপ লাগতো। 1 মাস বাদে বাপের বাড়ি যাব। আমি তো মহা খুশি, কয়েকদিন থাকবো না, বড় থাকবে আমার সাথে। অমনি আমার যা বলল, আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, বিকালে চলে আসবে। তো সবাই গেলাম। বর থাকবে, যা চলে আসবে একা বাচ্চা নিয়ে। ওমা, দুপুর হতে আমার জায়ের নাকি শরীর খারাপ লাগছে, বিকেলের দিকে চলে আসবে একা। কিভাবে যাবে আমাকে বলল, তুমি থাকো, সেলিম আমায় নিয়ে আসুক, আমার শরীর খারাপ লাগছে, একা কিভাবে যাব। আমিও আর থাকলাম না, চলে আসলাম। শ্বশুরবাড়িতে আসার পর আমার জায়ের শরীর ভালো হয়ে যায়। সে হাঁটতেছে, খাচ্ছে, আরও কত কি। তাও আমি কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই যাচ্ছিল। বলে রাখি, বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না নেওয়ার জন্য সুখী ট্যাবলেট এনে দেয় আর খেতে বলে। কারণ এখন বাচ্চা নিলে এনজয় করব কখন। আমিও খেতাম না। আমার ভাসুর বাড়িতে থাকতেন না খুব একটা। আমার বিয়ের 4 মাস পর উনি মুদির দোকান ছেড়ে বিদেশে গেলেন। ব্যাস, তখন আমার তাদের আসল রূপগুলো আরও খোলাখুলি। আমার যা নিজেকে অনেক কিছু মনে করতো, আমাকে মনে করতো তার চাকরানি। সবসময় আমাকে কাজের হুকুম দিতেন, নিজে কিছু করতেন না। আবার আমার নামে মানুষকে বোঝাতে। পুকুরে জাল দিয়ে যে মাছ পেতাম, উনি অর্ধেক ওনার বাপের বাড়ি, বাকিটা বেচে দিতেন, আর কিছু ঘরে রাখতেন। আমার বরের টাকা পয়সা সব কিছুর হিসাব রাখতেন। আমার বর কিছুই বলতো না। আমি আর আমার বর একটু বসে কথা বললে উনি চলে আসতো। আমার বরের সাথে সহবাস করলে উনি আমার বরের সাথে ঝগড়া লেগে যেত। আর সকালে আমাকে বলতো কয়বার করছে। একদিন আমি পুকুরে গেছিলাম কাপড় ধুতে। তার আগের দিন রাতে আমরা সহবাস করেছি। তো সে আমার বরকে বলতেছে, আমাকে তো ভালো লাগে না, তাই না? বউয়ের সাথে সারাদিন সহবাস করতে হয় নাকি? আমি সেটা শুনে ফেলি। আর আমাকে দেখে কথা কাটায় ফেলেছে। আমি আর সেটা অত আমলে নিই না। বিয়ে 7 মাস পর আমার পেটে বাচ্চা আসতো। তো আমি সেটা বুঝতে পারি। তারপর বর অনেক খুশি এটা শুনে। আমি আমার যা খবরটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। আমার সেটাই মনে হলো। যখন আমার 2.5 মাস হয়, তখন আমার জায়ের মা মধুভাত রান্না করে নেন। আমি সেটা খাই খুব মজা করে। তো রাতের বেলা শুয়েছি, হঠাৎ আমার খুব পেটে ব্যথা, ওমা, সাথে রক্ত যাচ্ছে। আমার বরকে ডাকলাম। সে সাথে সাথে আমাকে হাসপাতালে নিল আর বলল, বাচ্চা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। খুব কষ্ট পেলাম। বাবা মা এসেছিল, শরীর অসুস্থ থাকায় ওদের সাথে বাবার বাড়ি গেলাম। 20 দিন ছিলাম। এই 20 দিন বর 2বার গিয়েছিল, তাও সকালে গিয়েছে, বিকালে চলে আসছে। আবার শ্বশুর বাড়ি আসলাম। দিন যাচ্ছে, সময় পার হচ্ছে, আর আমিও আবার বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম। আমার বর খুব বাজে ব্যবহার করে আমার সাথে। রুমে আসে না, রাতেও না। রাতে সে আর একটা রুমে ঘুমায়, খুব খারাপ লাগতো। সবসময় আমার জায়ের সাথে হাসি মুখে কথা বলতো, তারা মজা করতো। কোথাও গেলে তারা একসাথে যেত, আমাকে নিত না। বিয়ের 1.5 বছর এভাবে পার হলো। আরেকটা জিনিস বলি, আমার বর আমার সাথে তেমন সহবাসও করতো না।
আর সে সহবাস করার সময় খুব দুর্বল থাকতো। আমার বর তো আলাদা রুমে থাকতো, আমি একা থাকতাম। কত রাত যে ঘুমাইনি তার হিসাব নেই। প্রায় দেখতাম আমার যা গোসল করতেছে সকালবেলা, আমি কিছু বলতাম না, নিজের থেকেই বলতো আজকে অনেক গরম বেশি। আবার আমার বড়ও পড়তো। একবার আমার যা কি সমস্যার জন্য বাপের বাড়ি যায় 1 মাস। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঘরটা বেহেশতখানা ছিল তখন। আমার বরের সাথে খুব ভালো সময় কাটাইছি। তারপর আমার বর ওই সময়গুলোতে সহবাস করার সময় ক্লান্তও হতো না আর হাঁপাতও না। ওই দিনগুলো ছিল স্বপ্নের মতো। 1 মাস পর সে আসলো আর আমার বরকে বলতে লাগলো, আমাকে একবারও দেখতে যাওনি, ভালোই সময় কাটাচ্ছ মনে হচ্ছে। 2 বছর পর 2007 সালে আমি আবার কনসিভ করি। ওমা, এবারও সেম কাহিনী। 2 মাসের সময় আমার জায়ের ঘরে মধুভাত রান্না করে আর সেই রাতে মিসক্যারেজ। তখন অতটা ব্যাপারটা বুঝিনি, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। এত কিছু হচ্ছে আমার সাথে, কখনো আমি আমার পরিবারকে কিছু বলিনি। আমার বর কিছু আনলে সবসময় আমার জায়ের জন্য আনতো, আমার জন্য আনতো না। আমি কিছু বলতাম না, চুপচাপ থাকতাম। 2008 সালে আমার ভাসুর দেশে আসে। এরপর আমার যা শুধু ভাসুরকে বলতো, কখন যাবা আবার বিদেশে। আমার ভাসুর আসার পর থেকে আমার বর আমার রুমেই থাকতো আর সহবাস করতো। এরপর 4 মাস পর আমার ভাসুর চলে যায়। মনে হলো আমার যা হাঁপ ছেড়ে বাঁচলো। 2010 সালে আবার কনসিভ করি। এবার কনসিভ করার সাথে সাথে বাপের বাড়ি চলে যাই। বর তেমন আসতো না, আসলেও তেমন থাকতো না, চলে যেত। বাপের বাড়ি 1 বছর ছিলাম, আমার ছেলে হলো। আমার বর অনেক খুশি, আমার ননদ আসলো, আমার যা আসেনি। আমার 6 বছরের বিবাহিত জীবনে আমার ননদ 2বার এসেছিল। আমার যা এলো না, তার নাকি অসুখ। আমার ছেলে 3 মাস যখন বয়স, আমি শ্বশুরবাড়িতে গেলাম, বর নিতে আসলো। আমার যা কেমন করতো ছেলেকে, কোলে নিত না, কাঁদলেও দেখতো না। আমার ছেলের বয়স যখন 6 মাস, আমি আমার ছেলেকে খিচুড়ি রান্না করে খাওয়াতাম। তো একদিন খিচুড়ি রান্না করে পাশের বাড়িতে গেছিলাম, রাতে খিচুড়ি রান্না খাওয়ালাম। আর আমার ছেলে ঘুম ঘুমালো রাতের দিকে। শেষ রাতের দিকে আমার ছেলে রক্ত বমি করতে করতে হাসপাতালে নিতে মারা যায়। আমি আমার আজহারি বলে বুঝাতে পারবো না, আমি আর লিখতে পারছি না। আমার ছেলে মারা যাওয়ার পর আমি হাসপাতালে বসে আহাজারি করতে লাগলাম। আমার কান্না কাঁদে নাই ওখানে এমন কেউ নেই, পুরো উন্মাদের মতো হয়ে গেছিলাম। তারপর আমার ছেলেকে দাফন হলো। আমার যা আমাকে উল্টো পাল্টা অনেক কথা বলল। বলল ছেলেকে নাকি আমি মারছি, সব দোষ আমার ঘাড়ে দিল। বলল ছেলেকে কি খাওয়াইছে কে জানে, ছেলে মানুষ করতে পারে না, বাচ্চা নিতে কে বলে আল্লাহই ভালো জানে। মানে ঘুরে ফিরে সব দোষ আমার। আর আমিও নিজে নিজে মাথা ঠুকতে লাগলাম আর বিলোপ করতে কান্না করতে লাগলাম যে ছেলেকে আমি মারছি। আমার বর পাশে না থাকলেও সান্ত্বনা দিয়েছে। তারপর আমি বাবার বাড়ি চলে আসি, আমার বাবাকে নিয়ে আসে। শোক কাটিয়ে উঠলাম 6 মাস পর। এই 6 মাস বাপের বাড়িতে ছিলাম। 6 মাসের পর 7 মাসের সময় আমি শ্বশুর বাড়িতে যাই সুস্থ হয়ে। ওমা, শ্বশুর বাড়িতে গিয়ে দেখি যা সব সময় বলতো বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে হয়েছে আজকে 7 বছর হলো, তুমি বিয়ে আর একটা করো, আরও অনেক কটু কথা। কিছুদিন পর আমি খেয়াল করতেছিলাম ভাবি বমি বমি করতেছে, ভাবির নাকি মাথাও ঘুরায়। উনি বলল বয়স হয়েছে তাই হয়তো। এর কিছুদিন পর উনি বাপের বাড়ি চলে যান। আর 2 মাস পর আসে। এই 2 মাস আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছি বরের সাথে। আমার বর আমার সাথে গোসল করতো, আমার মাথা আঁচড়িয়ে দিত, এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দিত। দোকান থেকে আসার সময় এটা ওটা আনতো আর তাড়াতাড়ি বাড়ি আসতো আর আমাকে বুঝ দিত। আমিও তার বুঝ পেয়ে খুব খুশি হতাম। এই 2টো মাস আমি কখনো মন খারাপ করিনি, এমনকি কাঁদিও নেই। 2 মাস বাদে আসলো। আসার পর সে তুলকালাম বাঁধালো আমার বরের সাথে। যা তা অবস্থা এক, কিন্তু কিসের জন্য তুলকালাম বাঁধালো বুঝতে পারলাম না। আর আমার বরের সাথে ভালো সম্পর্ক দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। আমি রান্না করলে সে লবণ ঢেলে দিত, এমনকি আমার বরের উপর রাগ করে সে বাচ্চাদেরকে মারত। আমার বড়ও আমাকে অনেক মারধর শুরু করলো, খুব বাজে বাজে ভাষায় গালি দিত, কারণে অকারণে। মানে আমি এই ঘরের বিষ, এরকম অবস্থা। তারপর সময় গড়াতে লাগলো। 2012 সালে আমার ভাসুর আসলো। সেও বলল আর যাবে না। আমার যা আমার ভাসুরের সাথে যুদ্ধ বাঁধালো, কেন বিদেশে যাবে না।
এরপর তারপর বর আসার পর থেকে আমার বরের সাথে কম কথা বলল। ও আচ্ছা, আপনাদের বলিনি, আমার যা আমার বরের সামনে ওড়না ছাড়াই থাকতো। এমনকি মাঝে মাঝে রাতের বেলা গেঞ্জি পরে আমার বরের সামনে হাঁটাচলা করতো। অথচ আমি বউ হয়ে কখনো এমন করিনি। একদিন গোসলের শেষে তার বাচ্চা কাঁদতেছিল, তো সে শুধু ওড়না শরীরে পেঁচিয়ে আসলো। জামা কাপড় তো কিছু গায়ে নেই, ওড়না শুধু বুক আর হাঁটু উপর পর্যন্ত ঢাকা। আমি দেখে বললাম, ভাবি, এটা কি? আপনি এভাবে এসেছেন কেন? লজ্জা নেই? অমনি সে আমাকে বলল, মনের পর্দা বড় পর্দা, উপরে বোরকা পরে খ্যামটা নাচার কি ঠিক না? তারপর আমার বর আমায় বলল, তুমি নিচু মনের মানুষ, আরও অনেক কিছু, আরও অনেক তুলকালাম। তারপর একদিন আমার বরকে আমার যা বলতেছে কাপড়ের নিচ থেকে ব্রাটা আনতে, আমি শুনে অবাক। এমনকি মাঝে মাঝে রাতের বেলা এসে আমার বরের কাছ থেকে কন্ডম চাইতো। আমাকে বলতো একটা কথা ও ছিল, তাও আনার বরকে বলছে। আমিও চুপ থাকলাম না, ধীরে ধীরে প্রতিবাদ করা শুরু করলাম। আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। একদিন আমার বরের সাথে আমার ঝগড়া হয়, তো বর অন্য রুমে গিয়ে ঘুমায়। তো রাতের বেলা আমি কিসের জন্য উঠে গিয়ে দেখি আমার যা আর আমার বর খুব ঘনিষ্ঠ অবস্থায়। আমি চিৎকার দিয়ে ওঠার সাথে সাথে আমার বর আমার মুখ ধরে ফেলে, কারণ আমার ভাসুর ঘুমাচ্ছিল। আমার বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো কাপড় ছিল না। আমার যাও আসে কোনো রকমে অন্য একটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে বটি নিয়ে আসতে, উনি বটি নিয়ে আসে আর আমার গলার কাছে ধরে বলে, যদি কখনো কাউকে বলিস বা চিৎকার করিস মেরে ফেলবো। আমি ওই সময়টা অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমার যা গোসল করে এসে আমাকে কোরান ধরায় আর আমার বর ওই অবস্থায় বটি নিয়ে আসে আমাকে কোরান ধরতে বলতে বলে। আমিও জীবনের ভয়ে কোরান ধরে ফেলি আর তারা আমাকে ছাড়ে। ওই সময়টা আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর বলিনি, শুধু নামাজ পড়ে আল্লাহকে বলতাম। আর ভয়টা ছিল কোরআন ধরেছি তাই। পরের দিন সকালে সব নর্মাল, এমন ভাবছে কিছুই হয়নি। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসিভ করছে। আমার ভাসুর শুনে তো খুশি। রাতের বেলা আমার বর আমার যাকে বলতেছে, বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমার যা বলতেছে, 3টা করলাম, আর কয়টা করব এটা রেখে দিই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দেব। এটা নিয়ে আমার বর আর তার মধ্যে ঝগড়া হয়। তারা 10 দিন কেউ কারোর সাথে মাতেনি। তো আমার যা ইদানিং আর আমার সাথে তেমন ভেজাল করে না। 2013 সাল শুরু হলো আমার জায়ের 7 মাস। এখন আর আমার যা মানে শারীরিক সম্পর্ক করতে পারে না। একদিন আমাকে বলে, আমার যা, আমি অসুস্থ হওয়া পর্যন্ত ওর সাথে সহবাস করিস। বলতেই ভুলে ওই ঘটনার পর আমার বর আর আমার যা সব কিছু ওপেনলি করে। আগে আমার থেকে লুকোতো, এখন আর লুকায় না, যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত মাঝে মাঝে তারা চুমু খেত আমার সামনে। লজ্জা লাগছে আমার এগুলো কথা বলতে। এরপর আমার জায়ের মরা বাচ্চা হয়। ওই দিন আমার খুব খুশি লেগেছিল। আমি তাকে বললাম, আপনি ঠিকমতো বাচ্চাও জন্ম দিতে পারেন না? কারণ আমার বাচ্চা মরে যাওয়ার পর আমাকে অনেক কথা বলতো। ওমা, সে বরকে বলে দেয়। আমার বর আমাকে অনেক মারে। মার খাওয়ার পর আমি প্রথম বিয়ের 10 বছর পর একা একা বাড়ি চলে আসি। পরের দিন আমার বর আনায় নিতে আসে, যদি কিছু বলে দেই। আমি আসার কিছুক্ষণ পর শ্বশুরবাড়ি খবর পায় আমার বাবা মারা গেছে। গেলাম, 40 দিন ছিলাম। মন অনেক খারাপ ছিল। 40 দিনের উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নাই সে বুঝবে বাবাকে জিনিস। এদিকে আমি আবার কনসিভ করি। এবার কনসিভ করার সাথে সাথে বাপের বাড়ি চলে আসলাম। কিন্তু পরে শুনলাম আমার যা নাকি বাচ্চাটা নষ্ট করার জন্য আমার বরকে চাপ দিত। এ নিয়ে তাদের অনেক ঝগড়া হতো। তো এভাবে যাচ্ছে 7 মাসের সময় কি কাজে আমি শ্বশুরবাড়িতে যাই। এক রাত ছিলাম। পরের দিন সকালে আমার যা আমার সাথে ঝগড়া করে, অনেক বলার মতো না। তো আমি পুকুর ঘাটে হাত ধোয়ার জন্য গেছিলাম। আমার যার ছেলেটা পুকুরে নামার সময় ঘাটের উতরে পড়ে যায় আর আমিও তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। সাথে সাথে রক্তপাত শুরু হয়। আমি শুধু ওমাগো ওমাগো বলে চিৎকার করি। আমাকে হাসপাতালে নেয়।
এবং সিজার করে বের করে বাচ্চা, কিন্তু বাচ্চাটা পেটে মারা যায়। 15 দিন হাসপাতালে ছিলাম। এরপর মনে মনে সিদ্ধান্ত নেই আর সংসার করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। একদিন আমার যাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নিই। তারপর যখন সিদ্ধান্ত নিলাম আর সংসার করব না, বাপের বাড়ি চলে আসলাম এক্কেবারে। আর যাব, পরিবারের সবাইকে সব কিছু বললাম। মা আমার কাহিনীগুলো শুনে কাঁদতে কাঁদতে শেষ, কারণ এগুলো কিভাবে সহ্য করলাম আর এত বছর কাউকে কিছু বলিনি কেন। এরপর এগুলো শুনে সবাই থানায় মামলা করতে বলে, আর চট্টগ্রামের রাউজান থানায় মামলা করলাম। এর মধ্যে আমার যার কথা উঠলো আমি নাকি নগদ 1 লাখ টাকা সোনা নিয়ে পালাইছি। তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ হলো। মাঝখান থেকে তারা আমার নামে এতটাই বদনাম উঠাইছে, সব বদনামই আমার। এর মধ্যে আমিও আমার ভাসুরকে সব বলে দেই। 2013 সালটা এভাবে কাটলো। অবশেষে সালিশি বৈঠকে শেষে থানা পুলিশ সব শেষে ডিভোর্স হয়ে গেল। 2014 সালে 20 জানুয়ারি ডিভোর্স হলো। আর কোর্টে আমি আমার বরকে বললাম, আল্লাহ কোনোদিন এগুলোর মাফ করবে না। আমার কাবিনের টাকাটাও দেয়নি। যাই হোক, আমি মাফ করে দিয়েছি। 2004 সালে বিয়ে আর 14 সালে ডিভোর্স। নসিব খারাপ ছিল। বাপের বাড়িতে ছিলাম এবং খুব মানসিক যন্ত্রণায় ভুগছিলাম। আর এ সময়টাতে আমার মা আমাকে সাপোর্ট দেয়। তারপর থেকে পারিবারিকভাবে আবার বিয়ের চাপ দেয়, কিন্তু কোনো রকম বিয়েতে ইচ্ছে ছিল না, কারণ ঘৃণা ধরে গেছে সংসার জীবন আর পুরুষদের উপর। তারপর 2015 সালে শুনলাম আমার ভাসুর মারা যায় স্ট্রোক করে। আর পরিবার সব সময় বুঝাতো জীবন এভাবে চলে না, বিয়েটা করে নে, কিন্তু রাজি ছিলাম না। 2016 সালে একটা সম্বন্ধ আসে। লোকটার বয়স 60-এর মতো, বউ মারা গেছে, দুটো ছেলে আছে। লোকটা ওমানে থাকে আর ওখানে ব্যবসা আছে। রাজি ছিলাম না বলে ফিরিয়ে দিই। আর চারদিক থেকে আরও বিয়ের প্রস্তাব আসে, কিন্তু মন কোথাও সায় দিত না। এরপর 2017 সালেতে লোকটা আবার আসে বিদেশ থেকে। আর আবার সম্বন্ধটা আসে। তো লোকটা আমায় দেখতে আসে। আসার সময় লোকটা আমায় বলে, আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসতেও কমতি রাখবো না। তবে একটা কথা, আমার ছেলেগুলোকে একটু ভালোবাসলেই হবে, আর কিছু চাওয়া নেই। সেদিন ওনার চোখ দেখে চোখের ভাষা বুঝতে পেরেছিলাম। যাই হোক, 2017-তে আমার বিয়ে হয় ওনার সাথে। তারপর আমি এক অন্যরকম জীবনে পা দিই। এই সংসারে আমার যা আছে, কিন্তু উনি আমার মায়ের থেকেও ভালো। আমি নিজের চাইতে আমার এই যাকে বেশি বাসি। 2017 সালে রোজার পর আমি ওমানে চলে যাই। আর আমার যে আগের বিবাহিত, এটা আসলে আমার ভুলে যায়। উনি আমাকে এত ভালোবাসে, মনে হয় যেন 18 বছরের যুবতী আমি। আর ছেলে মেয়েগুলোও আমাকে মায়ের মতো ব্যবহার করে। আমার মাথায়ও আসে না যে তারা আমার গর্ভের নয়। দেশে আর যায়নি, তবে 2021-এ যাব। শুনেছি তার আগে নাকি ওনার বরের মৃত্যুর পর আমার সাবেকি বরকে বিয়ে করেছে। আর আমার জায়ের নাকি জরায়ু ক্যান্সার ধরা পড়েছে। আর কিছু জানি না, তবে আমি আল্লাহকে অনেক গালি দিতাম আর জীবনটা এমন কেন। কিন্তু এখন শুকরিয়া জানাই, তখন যদি ওরকম কষ্ট না করতাম, হয়তো এখন সুখ হতো না। আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে, তার নাকি বোন লাগবে। আমার বড় ছেলের বয়স 22 আর ছোটটার 18। বেশিরভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে, আলহামদুলিল্লাহ। ভালোবাসায় ভরপুর আমার সংসার। দোয়া করবেন আমার জন্য। আর অবশেষে সুখী জীবনে ধরা দিয়েছি। সমাপ্ত।